So hello man, welcome everyone. Welcome সকলকে the way of solution and TWS Academy তে। আজকের সেশনটা নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের স্টুডেন্টদের জন্য যারা এই বছরই পঞ্চায়েতের রিক্রুটমেন্টে কিন্তু বসতে চলেছো। অর্থাৎ যারা এবছর পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছ, এছাড়া কেন্দ্র বা রাজ্য সরকারের অন্যান্য মাধ্যমিক লেভেল বা 10th লেভেলের পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কিন্তু এই সেশনটা সমানভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, আর সেশনটা করাকালীন যে কোশ্চেন্স গুলোকে আমরা সলভ করব, তার মধ্যে কটা অ্যান্সার সকলের ঠিক হলো আর প্রত্যেকটা প্রশ্নের রাইট অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। তাহলে চলো স্যার দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কি পঞ্চায়েত লেভেলে। আজকের প্রথম প্রশ্ন বলছে জিজাবাই কে ছিলেন। আজকের প্রথম প্রশ্ন বলা হচ্ছে জিজাবাই কে ছিলেন? জাহাঙ্গীর বিবি, শের শাহের মা, শিবাজির মা, নাকি সিপাহী বিদ্রোহের অন্যতম নেত্রী? জিজাবাই কে ছিলেন? জিজাবাই কে ছিলেন? বি ফার্স্ট এভরিওয়ান, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে যে এখানে জিজাবাই কে ছিলেন। ঠিক আছে, তো এখানে নেক্সট আমরা যেটা দেখবো যে জিজাবাই ছিলেন আমাদের অপশন নাম্বার সি, শিবাজির মা। ছত্রপতি শিবাজির মা হচ্ছেন কি আমাদের জিজাবাই। জাহাঙ্গীরের যিনি আর কি ওয়াইফ, তিনি ছিলেন আমাদের নূরজাহান, বাট অপশন নাম্বার এটা এর জন্য হবে না। সিপাহী বিদ্রোহের অন্যতম নেত্রী তিনি ছিলেন না, যেটা আমাদের হয়েছিল। আর সঠিক উত্তরটা হলো ছত্রপতি শিবাজির মা। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে সুভাষচন্দ্র বোস কবে ভারত ত্যাগ করেন? আচ্ছা, ওটা করে হয়ে গেছে, একটু চেঞ্জ করে নিও তোমরা সকলে, যে সুভাষচন্দ্র বোস কত সালে ভারত ত্যাগ করেন? সুভাষচন্দ্র বোস কত সালে ভারত ত্যাগ করেন বলে ফেলো। 1940, 1941, 1942 নাকি 1943? নিম্নলিখিত কত সালে বা কোন সালে আমাদের সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু দেশ ত্যাগ করেছিলেন? দেশ ত্যাগ করেছিলেন। গ্রেট এসকেপ অফ নেতাজি, গ্রেট এসকেপ অফ নেতাজি। তাহলে সঠিক উত্তরটা হলো গিয়ে তিনি তার এলগিন রোডের বাড়ি থেকে 17ই জানুয়ারি 1941 সাল, 17th জানুয়ারি 1941 সাল তিনি কি করছেন? আমাদের দেশত্যাগ করে যাচ্ছেন। গ্রেট এসকেপ অফ নেতাজি যেটাকে আমরা বলে চলি। কোশ্চেন নাম্বার 3-এ আসি। নিচের ধাতুগুলির মধ্যে কোনটি ঋগ্বেদে উল্লেখ নেই? নিচের ধাতুগুলির মধ্যে কোনটি আমার ঋগ্বেদে উল্লেখ নেই? সোনা, সীসা, কপার নাকি ব্রোঞ্জ? সোনা, সীসা, কপার নাকি ব্রোঞ্জ? কপার মানে সেখানে বলা হচ্ছে যে তামার ব্যাপারটা আর কি, তাই না? চলো, তো তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে হচ্ছে গিয়ে অপশন নাম্বার ডি, ব্রোঞ্জ। এবারে দেখো এই কোশ্চেনটা ভালো করে, যে সোনা, এই সোনাটাকে কিন্তু আমরা অনেক সময় হিরণ্য নামেও উল্লেখ পাই, মানে অনেক সময় হিরণ্য নামের উল্লেখ রয়েছে, যেটাকে অনেক ক্ষেত্রে সোনাও বলা হয়। সীসা বা কপার এরা প্রত্যেকে হলো এক একটা ধাতু, কিন্তু ব্রোঞ্জ আমার একটা ধাতু নয়। ব্রোঞ্জ হলো গিয়ে কিন্তু আমার একটা সংকর ধাতুর উদাহরণ, যাকে আমরা বলি মেটাল অ্যালয়েড, অর্থাৎ দুই বা ততোধিক ধাতুর মিশ্রণ। তো এখানে বেসিক্যালি ইউজ করা হয় কোনটাকে? নাম্বার 1 হলো গিয়ে কপার, সেকেন্ড ওয়ান ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি টিন। তাহলে কপার এবং টিনকে কিন্তু একে অপরের সাথে যুক্ত করে বানানো হয় আমার কোনটা? বানানো হয় হচ্ছে গিয়ে আমাদের এই ব্রোঞ্জ নামে সংকর ধাতুটা। তাহলে সঠিক উত্তর কোনটা যেটার উল্লেখ নেই? সেটা হলো গিয়ে সংকর ধাতু ব্রোঞ্জটি। পরবর্তী প্রশ্নে আসা যাক। একটি সমতল দর্পণ নিচের দিকে 2 সেন্টিমিটার সরিয়ে আনা হলে প্রতিবিম্বটি নিজের দিকে কতটা সরবে? প্রতিবিম্বটি নিজের দিকে কতটা সরবে? মানে বলা হচ্ছে একটি সমতল দর্পণ নিজের দিকে 2 সেন্টিমিটার যদি আমরা সরিয়ে আনি, মানে বেসিক্যালি ধরো 2 সেন্টিমিটার সরিয়ে আনা হলে প্রতিবিম্বটি আমার নিজের থেকে কতটা দূরে সরবে? সমতল দর্পণ বলেছে। স্যার ফার্স্ট ডিটেলসে আমরা বুঝি। সমতল দর্পণে কি হয়? সমতল দর্পণে দর্পণ থেকে বস্তু দূরত্ব, সমতল দর্পণে দর্পণ থেকে বস্তু দূরত্ব ইকুয়াল টু কি হয় স্যার? ইকুয়াল টু হয়ে থাকে আমাদের দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। ঠিক আছে,
তো এখানে বলা হচ্ছে একটি সমতল দর্পণ নিজের দিকে যদি আমার 2 মিটার সরিয়ে আনা হয় তাহলে কি হবে, প্রতিবিম্বটা নিজের দিকে কতটা আমার সরবে, এটাই তো জানতে চাওয়া হয়েছে। তো সমতল দর্পণের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমি তোমাদের জন্য এখানে লিখেছি। ওকে, চলো তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে, সমতল দর্পণকে নিজের দিকে 2 সেন্টিমিটার সরিয়ে আনলাম তাহলে প্রতিবিম্বটি নিজের দিকে কতটা সরবে, তাহলে এখানে ইনটু 2 করে দেবে এটা, অর্থাৎ কত হবে, সঠিক উত্তর হবে আমাদের অপশন নাম্বার বি 4 সেন্টিমিটার। এবার এখানে ব্যাপারটা হলো কি, একটা পয়েন্ট তোমরা লিখে নাও যে দর্পণ x দূরত্ব সরালে, দর্পণ x দূরত্ব সরালে, দর্পণ x দূরত্ব সরালে প্রতিবিম্ব 2x দূরত্ব সরবে, প্রতিবিম্ব 2x দূরত্ব সরবে। তাহলে দর্পণকে যদি আমরা x দূরত্ব সরাই তাহলে প্রতিবিম্ব কি হবে, 2 × x পরিমাণ দূরত্বটা কিন্তু সে আমার সরে যাবে। তো তাহলে কি বলা হচ্ছে এখানে একবার দেখে নি, তো স্যার 2 সেন্টিমিটার সরালাম মানে প্রতিবিম্ব কত সেন্টিমিটার সরবে, 2 × 2 অর্থাৎ 4 সেন্টিমিটার কিন্তু সেটা আমার দ্বারা সরে যাবে। কোশ্চেন নাম্বার 5 এ আসছি, পশ্চিমবঙ্গ বিধানসভার মোট সদস্য সংখ্যা কত, পশ্চিমবঙ্গ বিধানসভার মোট সদস্য সংখ্যা কত, 350, 294, 542 নাকি 242, পশ্চিমবঙ্গ বিধানসভার মোট সদস্য সংখ্যাটা এখানে কত, 350, 294, 542 নাকি 242, which of the following is your correct answer? তো তাহলে এই কিছুদিন আগেই আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট হলো, তো সেখানে মোট আসন সংখ্যা কত ছিল, 294, অর্থাৎ অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 বলো, মুখ্য সচিব কার দ্বারা নিযুক্ত হন, চিফ সেক্রেটারি তিনি কার দ্বারা নিযুক্ত হন, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি রাজ্যপাল, তাকে নিয়োগ করেন কে? বেসিক্যালি এটা মাথায় রাখবে, নিয়োগকর্তা তো একজনই হন, কিন্তু এখানে তাকে বা মুখ্য সচিব নিয়ে নাও বা রাজ্য সরকারের যে কোনো দপ্তরের সচিবে তুমি নিয়ে নিতে পারো, তো তাদেরকে সিলেক্ট করতে গেলে বা তাদেরকে সেই পদে অভিষিক্ত করতে গেলে কিন্তু মূলত আমার মুখ্যমন্ত্রীর পরামর্শ বা মন্ত্রী পরিষদের পরামর্শ সেই ব্যক্তিকে নিতেই হয়। তাহলে তিনি কে? তিনি হচ্ছেন গিয়ে আমাদের রাজ্যের ক্ষেত্রে যেহেতু মুখ্য সচিব হয় তার জন্য তিনি হবেন আমাদের রাজ্যপাল। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা, অপশন নাম্বার ডি হলো গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা যাচ্ছি আমরা, রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন, রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন, বলে ফেলো সকলে, রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন, বলে ফেলো সকলে তোমরা। ঠিক আছে, তো তাহলে এটারও সঠিক উত্তরটা কি হবে, রাজ্য নির্বাচন কমিশনার, অর্থাৎ যিনি প্রধানত আমাদের রাজ্যের মধ্যে পঞ্চায়েত ভোট, পুরসভার ভোট মানে লোকাল বডি যেগুলো হয় এর ভোটটাকে যিনি কন্ডাক্ট করানোর দায়িত্বে থাকেন প্রধান সংগঠক হিসেবে বা প্রধান রাজ্য সরকারি কর্মচারী হিসেবে, তিনি হচ্ছেন কি আমাদেরকে রাজ্য নির্বাচন কমিশনার। এবারে তাকে নিযুক্ত করবেন কে, তাকেও কিন্তু নিযুক্ত করবেন আমাদের রাজ্যপাল, আর্টিকেল নাম্বার 243 কে। কোশ্চেন নাম্বার 8 এ আমরা আসি, কল্পসূত্র কি, বা খুব ভালো একটি প্রশ্ন এখানে করা হয়েছে যে কল্পসূত্র বলতে কি বোঝানো হয়েছে, কল্পসূত্র বলতে কি বোঝানো হয়েছে বলো, জৈন গ্রন্থ, বৌদ্ধ গ্রন্থ, পারসী গ্রন্থ নাকি এটা হলো বেদের একটা অংশ, বলো। চলো, তো আমরা স্যার সকলেই জানি যে আফটার দ্য ডেথ অফ বর্ধমান মহাবীর জৈন ধর্ম মূলত দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে কি আমাদের শ্বেতাম্বর, একটা হলো দিগম্বর। শ্বেতাম্বরের ব্যাপারটা হচ্ছে কি তারা উত্তর ভারতের দিকে থাকতো, দিগম্বর মানে হচ্ছে কি সাউথ ইন্ডিয়ার পার্টি। শ্বেতাম্বরদের প্রধান ছিলেন হচ্ছেন কি আমাদের স্থূলাভদ্র, আর দক্ষিণ ভারতে যিনি আমাদের
নেকেড, মানে যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে দিগম্বরের জায়গাটা, তার প্রধান হচ্ছেন গিয়ে আমাদের ভদ্রবাহু। এই ভদ্রবাহু রচিত একটা মোস্ট ইম্পর্টেন্ট জৈন গ্রন্থের নাম হলো কল্পসূত্র। তাহলে সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার এ। যে কল্পসূত্রতে কিন্তু আমরা মূলত জৈন তীর্থঙ্করদের জীবনী সম্বন্ধেও জানতে পারি। কোশ্চেন নাম্বার 9-এ আমরা আসি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মহীশূর এবং কর্ণাটক জয় করেন? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মহীশূর এবং কর্ণাটক জয় করেন? বলো। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মহীশূর এবং কর্ণাটক জয় করেন? বলো 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 বলো, সঠিক উত্তর এখানে এটা কি হবে? তাই না, যেটাকে আমরা অ্যাংলো মাইসোর ওয়ারও কিন্তু বলে চলি সকলে। চলো, তো তাহলে আমি একটু সরে আসছি স্ক্রিন থেকে। তো বলা হচ্ছে যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মহীশূর এবং কর্ণাটক জয় করেন? এটার সঠিক উত্তর আমরা নেব হলো গিয়ে অপশন নাম্বার ডি, লর্ড ওয়েলেসলি। কারণ আমরা সকলেই জানি যে অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল একটা, আমাদের 4টে হয়েছিল টোটাল। 4টের মধ্যে প্রথমটার ক্ষেত্রে কিন্তু ইংরেজরা পরাজিত হবে তৎকালীন মহীশূরের শাসনকর্তা হায়দার আলীর কাছে। তারপর হায়দার আলী দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় তিনি প্রাণ হারাবেন এবং 1784 সালে সেখানে ইংরেজরা জয়ী হবে। থার্ড অ্যাংলো মাইসোর ওয়ারেও ইংরেজরা জয়ী হবে এবং সেখানেও টিপু সুলতান পরাজিত হবেন হায়দার আলীর ছেলে। আর চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, সেখানেও কিন্তু কি হবে, টিপু সুলতানকে মেরে ফেলা হবে, তাই না? তো বেসিক্যালি এই যে মহীশূর এবং কর্ণাটকটাকে ফাইনালি জয় করলেন কে? আমাদের লর্ড ওয়েলেসলি। লর্ড ডালহৌসি, যিনি সত্যবিলোপ নীতির সাথে আমাদের জড়িত ছিলেন। হার্ডিঞ্জের সময় আমরা বলতে পারি যে পাঞ্জাব যুদ্ধ হয়েছিল, অ্যাংলো পাঞ্জাব ওয়ারটাকে বলা যেতে পারে। তার মানে সঠিক উত্তরটা এখানে কি হবে? আমাদের অপশন নাম্বার ডি, লর্ড ওয়েলেসলি। ভারতীয় অস্থিরতার জনক বা ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়? ভারতীয় অস্থিরতার জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়? ভগৎ সিং, বাসুদেব বলবন্ত ফাড়কে, বাল গঙ্গাধর তিলক, নাকি মদনলাল ধিংরা? মদনলাল ধিংরা, বলে ফেলো। আচ্ছা, তাহলে এটা সঠিক উত্তরটা আমরা দেখিনি। অপশন নাম্বার সি হবে এটার রাইট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। ব্রিটিশ সাংবাদিক ভ্যালেন্টাইন চিরল, ওকে, নামটা লিখে দিচ্ছি আমি, মানে তাকে উপাধিটা দিয়েছিলেন আমাদের ব্রিটিশ সাংবাদিক বা একজন রিপোর্টার ছিলেন ভ্যালেন্টাইন চিরল, যিনি কিন্তু সর্বপ্রথম আমাদের এই উপাধিটা দিয়েছিলেন কাকে, মানে এই কথাটা বলেছিলেন কাকে? বাল গঙ্গাধর তিলককে। পরবর্তী প্রশ্নে আসি, উলগুলান কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? উলগুলান কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? পাবনা বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, নায়েক বিদ্রোহ, নাকি মুন্ডা বিদ্রোহ? উলগুলান, বলো। উলগুলান। ঠিক আছে, চলো, তো তাহলে সঠিক উত্তরটা কি হবে এটার? উলগুলান হচ্ছে গিয়ে আমাদের মহা আন্দোলন, মানে যেটা হলো কি মুন্ডা বিদ্রোহের সাথে জড়িত। সালটা হচ্ছে গিয়ে আমাদের 1899 সাল থেকে 1900 সালের মধ্যবর্তী। তখন আমরা দেখবো যে বিরসা মুন্ডার নেতৃত্বে আমাদের মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়, যেখানে কিন্তু উলগুলান কথাটা আমার যুক্ত ছিল। ঠিক আছে, পাবনা বিদ্রোহ, বর্তমানে ফরাজি বিদ্রোহের একজন অন্যতম নেতা হলেন গিয়ে হাজী শরিয়তুল্লাহ, তিনি কিন্তু ফরাজি বিদ্রোহের অন্যতম নেতা। ওকে, আর এগুলো, আর মুন্ডা বিদ্রোহ হলো কি উপজাতি বিদ্রোহের একটা উদাহরণ। বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? বলে ফেলো সকলে তোমরা। বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? ওকে, তো তাহলে দেখে নেব আমরা। সঠিক উত্তরটা হলো কি, এটা হচ্ছে কি আমাদের অপশন নাম্বার সি, কর্ণাটকাতে। কর্ণাটক রাজ্যের মধ্যে কিন্তু জাতীয় উদ্যানটি অবস্থিত এবং এটা ব্যাঘ্র সংরক্ষণ বা বাঘ সংরক্ষণ বা টাইগার রিজার্ভেশনের জন্য কিন্তু একটা খুবই 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 গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। কোশ্চেন নাম্বার 13, কোন দেশের গুপ্তচর সংস্থাটির নাম M15?
কোন দেশের গুপ্তচর সংস্থাটির নাম M15? বলে ফেলো। ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া নাকি ইসরায়েল? ঠিক আছে, রাশিয়ার আগে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে কেজিবি, বাট এখন মনে হয় সেক্রেটারিয়েট সার্ভিস বলে, না ওটা তো চীনের ক্ষেত্রে, বর্তমানেরটা একবার একটু দেখতে হবে, বাট আগে রাশিয়ার ছিল কেজিবি। আমেরিকার ক্ষেত্রে বর্তমানে হচ্ছে গিয়ে সিআইএ, ইসরায়েলের ক্ষেত্রে বর্তমানে হচ্ছে গিয়ে মোসাদ, তাই না, মোসাদ। আর তাহলে সঠিক উত্তরটা এখানে কি হবে, যে গুপ্তচর সংস্থাটি M15 সেটা আমার কোন দেশের? সেটা হলো স্যার বর্তমানে আমাদের ইংল্যান্ডের, ইউকে, ইংল্যান্ডের বর্তমানে। কোশ্চেন নাম্বার 14, গম গবেষণার কেন্দ্রটি কোথায় অবস্থিত? গম গবেষণার কেন্দ্রটি কোথায় অবস্থিত? পুসা, কাসারগড়, কটক নাকি কারনার? পুসা, কাসারগড়, কটক নাকি যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে যে কারনার, কোনটা? বলে ফেলো সকলে। ইন্ডিয়ান এগ্রিকালচারাল ব্যাপারটা মানে গম গবেষণা কেন্দ্র যেটা। বলো, তাহলে সঠিক উত্তরটা কি হবে? এটা আমাদের পুসা, দিল্লি। পুসা, দিল্লি হবে এটা আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার এটা। কোশ্চেন নাম্বার 15, প্রথম কোন ভারতীয় পরপর দুবার কংগ্রেসের সভাপতি হন? প্রথম কোন ভারতীয় পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হন? ঠিক আছে, প্রথম কোন ভারতীয় পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হন? বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। এখানে অপশনের মধ্যে কি হবে সেটা জানাও। এর আগে তো লংগেস্ট টাইম হিসেবে আমরা আরেকজনের নামও বলতে পারি, তাই না? চলো, কি হবে তাহলে সঠিক উত্তর এটা? ওকে, সো তাহলে ফার্স্ট আমরা যেটা দেখবো এখানে, যে উমেশ চন্দ্র ব্যানার্জি যিনি হচ্ছেন কি আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন, তাই না? আইএনসির প্রথম সভাপতি হন হচ্ছেন কি আমাদের উমেশ চন্দ্র ব্যানার্জি। বাট পরপর দুবার, কনসিকিউটিভলি 2 টাইম, এটা 1936 এবং 37-এ পরপরে তিনি হয়েছিলেন। তিনি হচ্ছেন কি আমাদের ডক্টর জওহরলাল নেহেরু। পরবর্তীকালে আমরা সেখানে দেখবো হচ্ছে কি মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে এরা কিন্তু আমাদের পরপর তারা জাতীয় কংগ্রেসের সভাপতি পদে আসবেন। দুবার অনেকেই ছিলেন, দুবার তিনবার এরকম অনেকেই ছিলেন, বাট অ্যাকর্ডিং টু দিস অপশন আমরা এখানে জওহরলাল নেহেরুটাকে নিয়ে নেবো, ডক্টর জওহরলাল নেহেরুকে। ঠিক আছে, তো প্রত্যেকের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমাদের রয়েছে। যারা যারা তোমরা এবছর ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সকলেই জানো যে এই মাসের মোটামুটি শেষের দিকেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন হয়তো আসতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে। তো এই এক্সামটাকে এবং পঞ্চায়েত, জেলা পরিষদ বা আমাদের পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদের জন্য যারা এগোচ্ছ বা পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট ব্যাচটা আমরা নিয়ে এসেছি, যেখানে পঞ্চায়েতের বিগত সিলেবাস অনুযায়ী বাংলা, ইংলিশ, জিকে, জিএস এবং অঙ্ক একদম প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক, প্রত্যেকটি সাবজেক্টের টপিক ভিত্তিক থিওরি এখানে তোমাদের করানো হবে।
এবং থিওরির সাথে সাথে সেই টপিকগুলো থেকে আমাদের ভবিষ্যৎ পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও কিন্তু সমানভাবে আলোচনা করা হবে। ব্যাচটা কিন্তু অলরেডি আমাদের স্টার্ট হয়ে গিয়েছে। তো যারা যারা পঞ্চায়েতকে পাখির চোখ করে এগিয়ে চলছো তারা কিন্তু আর দেরি না করে জলদি পারচেজ করে নাও এই ব্যাচটিকে, যেখানে কিন্তু থিওরির সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস পাচ্ছ, সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ। লাইভ ক্লাসে তুমি তোমার ডাউটটাকেও কিন্তু সলভ করে নিতে পারবে রেসপেক্টিভ ফ্যাকাল্টির সাহায্যে। ওকে, ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 12 মাসের জন্য, মানে ক্লাসটাকে 3 মাসের মধ্যে কমপ্লিট করানো হবে, বাট তুমি সেই ক্লাসের কন্টেন্ট ভিডিও নিয়ে নাও, স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে নাও, মক টেস্ট নিয়ে নাও, সবগুলোকে কিন্তু তুমি 1 বছরের জন্য অ্যাভেল করতে পারবে। আমাদের অ্যাপের মধ্যে কিন্তু বর্তমানে ব্যাচটা রানিং, তোমরা একবার প্রত্যেকে সেখানে গিয়ে দেখে নিও ডিটেলসটা। পরবর্তীতে আমরা যাচ্ছি, অবিভক্ত ভারতের প্রথম পোস্টাল স্ট্যাম্প চালু হয় কবে? অবিভক্ত ভারতে প্রথম পোস্টাল স্ট্যাম্প চালু হয় কবে? অবিভক্ত ভারতে প্রথম পোস্টাল স্ট্যাম্প চালু হয় কবে? চলো দেখে নিই আমরা সঠিক উত্তর। সঠিক উত্তরটা হচ্ছে কি আমাদের 1852 সাল। সঠিক উত্তরটা হলো 1852 সাল। 17টা বলো, ক্রিপস প্রস্তাবকে কি ব্যাংকের পোস্ট ডেটেড চেকের সাথে তুলনা করেছিলেন? ক্রিপস প্রস্তাবকে কি ব্যাংকের পোস্ট ডেটেড চেকের সাথে তুলনা করেছিলেন? ক্রিপস প্রস্তাবকে কি ব্যাংকের পোস্ট ডেটেড চেকের সাথে তুলনা করেছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, জিন্নাহ নাকি বাল গঙ্গাধর তিলক? ঠিক আছে, তো তাহলে সঠিক উত্তরটা কি হবে না আমাদের? অপশন নাম্বার এ হবে আমাদের রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধীজি। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ সর্বোচ্চ কত বছর হয়? রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ সর্বোচ্চ কত বছর হয়? আমরা সকলেই জানি যে যদি বলা হয় জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি, সেটাকে অনির্দিষ্টকালের জন্য রাখা যেতে পারে এবং প্রত্যেক 6 মাস অন্তর অন্তর শুধুমাত্র পার্লামেন্টের অনুমতি খালি নিতে হয়, তাই না? বাট এখানে বলেছে রাজ্যে রাষ্ট্রপতির শাসন বা রাজ্যে সাংবিধানিক অচলাবস্থাজনিত কারণে যদি রাষ্ট্রপতি শাসন জারিত হয়, তাহলে সেটাকেও কিন্তু 6 মাস অন্তর অন্তর আমাকে মানে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে হয়। বাট সর্বোচ্চ কত বছর? সর্বোচ্চ সেটা কত বছর? ওকে, তো তাহলে সর্বোচ্চটা হচ্ছে কি আমাদের 3 বছর পর্যন্ত, অপশন নাম্বার সি, আর্টিকেল নাম্বার 356 অনুযায়ী। 19টা বলো, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারিত হয়? ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারিত হয়? অসম, কেরল, পাঞ্জাব নাকি বিহার? তাহলে সঠিক উত্তরটা দেখে নি স্যার, অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার, কেরল। সালটা হচ্ছে গিয়ে 1959 সাল এবং তৎকালীন কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন EMS নাম্বুদিরিপাদ। ঠিক আছে, চলো তাহলে সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি। 20টা বলো, ভারতের আকস্মিক তহবিলটি কার হাতে আছে? ভারতের আকস্মিক তহবিলটি কার হাতে আছে, মানে যেটাকে আমরা বলি আকস্মিক ব্যয় সংকুলান তহবিল। তো এখান থেকে প্রয়োজন অনুযায়ী অর্থ কে অ্যালোকেট করতে পারেন, বা কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া যেটাকে আমরা বলি। ওকে, তো তাহলে সঠিক উত্তরটাকে আমরা দেখিনি, অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি হবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নে আসা যাক, বর্ধমান বিশ্ববিদ্যালয়টি কবে প্রতিষ্ঠিত হয়? নর্মালি আমরা যেরকম কলকাতা বিশ্ববিদ্যালয় দেখে থাকি, সালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা কলকাতা মেডিকেল কলেজ বা কলকাতা সংস্কৃত কলেজ, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। বাট এখানে বলেছে ইউনিভার্সিটি অফ বর্ধমান কবে প্রতিষ্ঠিত হয়? ইউনিভার্সিটি অফ বর্ধমান কবে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, তো তাহলে সঠিক উত্তরটাকে আমরা দেখিনি, অপশন নাম্বার সি হবে এটার রাইট অ্যান্সার, 1960 সাল। 1960 সালে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যেতে পারি কিন্তু কেন যাব বইটির রচয়িতাকে?
যেতে পারি কিন্তু কেন যাব বইটির রচয়িতাকে? বইটির রচয়িতা হলেন গিয়ে আমার শক্তি চট্টোপাধ্যায়, বাংলার আধুনিক কবিদের মধ্যে একজন শক্তি চট্টোপাধ্যায়। এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? বলে ফেলো সকলে। এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? বি ফার্স্ট এভরিওয়ান, প্রত্যেকের কাছে অ্যান্সার চাইছি। এর মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? ব্যারোমিটার, পিকোমিটার, থার্মোমিটার নাকি হাইগ্রোমিটার? নাকি হাইগ্রোমিটার? ঠিক আছে, তো তাহলে স্যার একটু বিশ্লেষণ করি আমরা। ব্যারোমিটার মাপে কি? ব্যারোমিটার মাপে হলো গিয়ে বায়ুর চাপ। ওকে স্যার, ব্যারোমিটার মানে হলো মাপে হলো কি বায়ুর চাপ। নেক্সট ইম্পর্টেন্ট হলো কি পিকোমিটারটা। পিকোমিটার হচ্ছে গিয়ে কিছু মাপে না। পিকোমিটার মানে হলো দৈর্ঘ্যের একটা একক। এক পিকোমিটার মানে হলো গিয়ে 10⁻⁻12 মিটার। মানে স্যার এটা হলো দৈর্ঘ্যের একক, এটা কিন্তু কোনো কিছু মাপতে ব্যবহার করা হয় না। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। থার্মোমিটার মানে হচ্ছে কি উষ্ণতা পরিমাপ করে, হাইগ্রোমিটার মানে হচ্ছে কি বায়ুর আর্দ্রতাটাকে পরিমাপ করে। কোশ্চেন নাম্বার 14, ফাদার অফ ক্যালকুলাস কাকে বলা হয়? ফাদার অফ ক্যালকুলাস কাকে বলা হয়? ইউক্লিড, পিথাগোরাস, আইজাক নিউটন নাকি রামানুজ? নাকি রামানুজ কাকে বলা হয় বলো? ডক্টর রামানুজ হচ্ছেন গিয়ে আমাদের ভারতীয় গণিতবিদ, যেটাকে আমরা বলি ভারতীয় গণিতবিদ ছিলেন তিনি। ওকে, তো তাহলে সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার, নিউটন। অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার, নিউটন, যাকে বলা হয় ফাদার অফ ক্যালকুলাস। এন্ড ইউক্লিডকে আমরা বলি ফাদার অফ জিওমেট্রি। ইউক্লিডকে আমরা বলি ফাদার অফ জিওমেট্রি, ফাদার অফ জিওমেট্রি। ঠিক আছে, চলেন পরের কোশ্চেনটায় যাই। মাইক্রোমিটারের সাহায্যে আমরা কি করি? মাইক্রোমিটারের সাহায্যে আমরা কি করি বলে ফেলো। মাইক্রোমিটারের সাহায্যে আমরা সকলে কি করে থাকি? সমুদ্রের গভীরতা নির্ণয় করি, সূক্ষ্ম বস্তুর মান নির্ণয় করি, প্রবাহী তড়িতের ক্ষমতা নাকি উচ্চতা পরিমাপে ব্যবহার করা হয়? ঠিক আছে, তো তাহলে এখানে বলা হচ্ছে মাইক্রোমিটারের সাহায্যে আমরা কি করি? খুব সূক্ষ্ম একটা দৈর্ঘ্য মাপি। তো এখানে দৈর্ঘ্য দেওয়া নেই, বাট অপশন নাম্বার বিটাকে আমরা নিতে পারি সঠিক উত্তর হিসেবে। ওকে, সমুদ্রের গভীরতা মাপা হয় কিসের সাহায্যে? যে যন্ত্রের সাহায্যে তাকে আমরা বলবো ফ্যাদোমিটার। সমুদ্রের গভীরতা যে যন্ত্রের সাহায্যে মাপা হবে তাকে আমরা বলবো ফ্যাদোমিটার। প্রবাহী তড়িতের ক্ষমতা মাপা হবে যার সাহায্যে, সেটাকে বলা হবে ওয়াট মিটার। সেটাকে বলা হবে ওয়াট মিটার। এন্ড রেস্টে পড়ে রইল উচ্চতা পরিমাপ। তাহলে উচ্চতাটাকে মাপবে আমাদের কি? উচ্চতাটাকে মাপবে হলো আমাদের অল্টিমিটার। তাহলে সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার বি হবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26, কৈবর্ত বিদ্রোহের একজন নেতাকে, কৈবর্ত বিদ্রোহের একজন নেতাকে মহিপাল, মঙ্গল পাণ্ডে, দিব্যক নাকি লক্ষণ সেন? ঠিক আছে, বলে ফেলো। তাহলে সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হচ্ছে কি আমাদের অপশন নাম্বার সি, দীপক। অপশন নাম্বার সি, দীপক। নিচের কোন রোড বা রাস্তাটি কলকাতা থেকে খড়গপুর হয়ে ওড়িশায় প্রবেশ করে মুম্বাই পর্যন্ত গিয়েছে? নিচের কোন রাস্তাটি কলকাতা থেকে খড়গপুর হয়ে উড়িষ্যায় প্রবেশ করে বম্বে পর্যন্ত গিয়েছে? সঠিক উত্তর হলো কি NH16। সঠিক উত্তরটা এখানে কি হবে স্যার? সঠিক উত্তরটা এখানে হয়ে যাচ্ছে আমাদের NH16 এর জায়গাটি। সরি, NH16 হবে, NH16 তো আমাদের কলকাতা থেকে চেন্নাই হবে, তাই না? আচ্ছা, অপশন নাম্বার এ করো না এটার রাইট অ্যান্সার। এটার অ্যান্সারটা না অপশন নাম্বার 6 করো, NH6, কারণ 16 তে কলকাতা থেকে চেন্নাই, সরি। সঠিক উত্তরটা করে নাও হলো কি অপশন নাম্বার ডি, NH6 হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা। ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন? ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন? কে চালু করেন?
ঠিক আছে, তো তাহলে এটার সঠিক উত্তরটা করে নেব আমরা কি 1780 সাল হিকির বেঙ্গল গেজেট, অর্থাৎ জেমস অগাস্টাস হিকি। অপশন নাম্বার সি করব এটা আমরা রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 27টা একটা কাজ করো, 27টা তো NH6, তো NH6 তো গুজরাটের দিকে। আচ্ছা এটার সঠিক উত্তর NH16টাই নাও। ঠিক আছে, সরি আগের কোশ্চেন নাম্বার 27 এর রাইট অ্যান্সারটাকে তোমরা NH16ই নাও, NH16ই নাও। উড়িষ্যায় প্রবেশ করে যেটা তার NH16 নাও। ওকে চলো, খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো? যাকে কিন্তু আমরা সীমান্ত গান্ধী বলেও চিনি বা ফ্রন্টায়ার গান্ধীও বলা হয় তাকে, তাই না? তাহলে সঠিক উত্তরটা কি হবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, খান আব্দুল গফফর খান। নেক্সট বলা হচ্ছে বিরজিস কাদের কে ছিলেন? হায়দ্রাবাদের নিজাম, অযোধ্যার নবাব, মুঘল সম্রাট নাকি বাংলার নবাব? বিরজিস কাদের কে ছিলেন? বিরজিস কাদের কে ছিলেন? স্যার এটা সঠিক উত্তরটাকে আমরা দেখিনি, অপশন নাম্বার বি হবে এটার রাইট অ্যান্সার, অযোধ্যার নবাব ছিলেন তিনি। তার মা ছিলেন বেগম হযরত মহল, যিনি কিন্তু সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন, তাই না, ইংরেজদের বিরুদ্ধে। তো এই বিরজিস কাদের কে ছিলেন? আমাদের অযোধ্যার নবাব ছিলেন, অপশন নাম্বার বি। ওকে, সো আজকের 30টা কোশ্চেন্স আমরা এখানেই এন্ড করলাম। যারা যারা এই বছর WBPKP যে ভ্যাকেন্সি গুলো আসছে, এছাড়াও এক্সাইজ ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি গুলো আসছে, সেটাকে যারা লক্ষ্য করে তোমরা পাখির চোখ করে এগিয়ে চলছো, তাদের জন্য কিন্তু সম্পূর্ণ একটা পুলিশের নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে আমাদের তরফ থেকে, WBPKP ফাউন্ডেশন 2.0, যেখানে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের বিষয় ভিত্তিক এবং টপিক ভিত্তিক ক্লাসেস পাবে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত থিওরি, সেটা রিলেটেড কোশ্চেন বিগত বছরে যেটা এসছে বা ভবিষ্যতে আসতে পারে, সব রিলেটেড আলোচনা কিন্তু এই ব্যাচটার মধ্যে হবে। ঠিক আছে, ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 15 মাসের জন্য, সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস প্লাস মক টেস্ট। আর এটার সাথে সাথে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিই, এখন বা বর্তমানে কিন্তু আমাদের WBPKP মানে কেপি মেইনস, কেপি কনস্টেবল মেইন এবং WBPর জন্য বা WBP কনস্টেবলের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ চলছে। তো যাদের মনে হচ্ছে যে না স্যার আমাদের বেস একদম ক্লিয়ার, ফাউন্ডেশন একদম ক্লিয়ার, বাট প্র্যাকটিসটা হচ্ছে না, তো তাহলে কিন্তু তারা ফাউন্ডেশন ব্যাচটা না নিয়ে প্র্যাকটিস ব্যাচটাও নিয়ে নিতে পারো। দুটো ব্যাচে কিন্তু এখনো আমাদের অ্যাপের মধ্যে অ্যাভেলেবল হয়ে গিয়েছে। বর্তমানে এটা হচ্ছে আমাদের TWS একাডেমি অ্যাপ, প্লে স্টোরে গিয়ে সার্চ করলে নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে পেইড কোর্সেস, ই বুক, ফ্রি ম্যাটেরিয়াল সবগুলোকে কিন্তু তোমরা দেখতে পারবে। এই অ্যাপের মধ্যে বর্তমানে এই ব্যাচগুলো আমাদের রানিং। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবে না, দ্য ওয়ে অফ সলিউশন। আর এই তিনটে ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট, এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক ইনফরমেশন, তার নোটিফিকেশন, তার ফ্রি ক্লাসেস বা তাকে নিয়ে কোনো পেইড ক্লাসেস আসছে কিনা, সবকিছুর A to Z ডিটেলস কিন্তু আমরা তোমাদেরকে এই তিনটে চ্যানেলের মধ্যেই প্রোভাইড করে থাকি। ঠিক আছে, তো আজকে যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।